আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আবারও স্বাগতম জানাচ্ছি সিএসএ একাডেমির বিবিএ ফার্স্ট ইয়ার প্রিন্সিপালস অফ ফিন্যান্স সাবজেক্টের শর্ট টার্ম ফাইন্যান্স অধ্যায়ের আজকের ক্লাসে। তো আজকে আসলে যে টপিকটা নিয়ে আমি কথা বলবো সেটা হলো কস্ট অফ অ্যাকাউন্ট রিসিভেবল ফ্যাক্টর। এটাকে যদি একটু বাংলায় ভেঙে বলা হয় তাহলে এটার অর্থ দাঁড়াচ্ছে প্রাপ্য বিল ভাঙানোর ব্যয়। এটা যদি আসলে আমাদের বুঝতে হয় তাহলে আমাদের একটু একটা গল্পকে টেনে এনে তারপর বুঝতে হবে। আচ্ছা, গল্পটা কি চলো একটু দেখা যাক। আচ্ছা, ধরে নিলাম কাশেম এবং বাবুল দুইজন ব্যবসায়ী। কাশেম এবং বাবুল দুইজন ব্যবসায়ী। কাশেম বাবুলের কাছে ধারে পণ্য বিক্রয় করছে। এখন ধারে বিক্রয় কিন্তু আবার দুই প্রকার। ধারে বিক্রয় কয় প্রকার স্যার? দুই প্রকার। একটা ধারে বিক্রয় হচ্ছে লিখিত, আরেকটা ধারে বিক্রয় হচ্ছে মৌখিক। তো যখন কাশেম বাবুলের কাছে ধারে বিক্রয় করতেছে, সে শুধুমাত্র মুখের উপর বিশ্বাস করতে পারে নাই, তাই কাশেম একটি লিখিত বিলের মাধ্যমে বাবুলের কাছে পণ্য ধারে বিক্রয় করলো এবং ওই বিলটা অর্থাৎ যে লিখিত যে কাগজটার মাধ্যমে কাশেম বাবুলের নিকট ধারে পণ্য বিক্রয় করলো সেটার নাম হলো বিল। কোন ধরনের বিল? যেহেতু কাশেম টাকা পাবে তাই এটা হলো একটা প্রাপ্য বিল। এখন এই প্রাপ্য বিলে কিছু জিনিস উল্লেখ করা আছে। কাশেম বাবুলের কাছে পণ্যটা বিক্রয় করছিল 1/6/2025 তারিখে, মানে হচ্ছে জুন মাসের 1 তারিখে। এবং বাবুলও কাশেমকে বলতেছে, ঠিক আছে, তুমি যেহেতু আমার কাছে ধারে পণ্য কি করছো, বিক্রয় করছো, তাহলে আমাকে 3 মাসের সময় দাও। কয় মাসের? 3 মাসের। কথাটা কে বলতেছে? বাবুল। কাকে? কাশেমকে বলতেছে যে আমি সেপ্টেম্বর মাসের 1 তারিখে তোমাকে টাকাটা বুঝাই দিব। এখন কাশেম বলতেছে যে আমি যে তোমাকে 3 মাসের সময় দিব, তুমি যে আমার কাছ থেকে 3 মাসের সময় খুঁজতেছো, 3 মাসের সময় কি আমি এমনি এমনি দিব? বাবুল বলতেছে যে না, তুমি আমার কাছে পণ্য বিক্রয় করছো। তুমি আমার কাছে, বাবুল বলতেছে যে কাশেমকে, তুমি আমার কাছে পণ্য বিক্রয় করছো 1 লক্ষ টাকা। এই 1 লক্ষ টাকা যেটা আছে, এটা যেহেতু 3 মাস তোমাকে আমি দিতে পারবো না, ওই 3 মাস আমি এই 1 লক্ষ টাকার উপর তোমাকে 10% করে সুদ দিয়ে যাব এবং 3 মাস যখন হয়ে যাবে তখন আমি তোমাকে টাকাটা সম্পূর্ণ কি করব? পরিশোধ করে দিব। অর্থাৎ ফাইনাল কথা দাঁড়াচ্ছে কাশেম বাবুলের কাছে জুলাই মাসের 1 তারিখে পণ্য বিক্রয় করছে। তো জুলাই, আগস্ট, একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে কাশেম বাবুলের কাছে জুন মাসের 1 তারিখে পণ্য বিক্রয় করছে, জুলাই মাস, আগস্ট মাস, তারপর 3 মাস পরে সেপ্টেম্বরে গিয়ে হচ্ছে বাবুল কাশেমকে টাকাটা কি করবে? পরিশোধ করবে। তাহলে এখানে অর্থ যা দাঁড়াচ্ছে, কাশেম বাবুলের কাছে ধারে পণ্য বিক্রয় করছে কয় টাকার? 1 লক্ষ টাকার, এবং বাবুল কাশেমকে টাকাটা পরিশোধ করবে কাটাই 3 মাস পর। জুন, জুলাই, আগস্ট গ্যাপ যাবে, সেপ্টেম্বরে গিয়ে 3 মাস পরে টাকাটা পরিশোধ করে দিবে। এখন
কাশেম কেন রাজি হবে 3 মাস দেরি করে টাকা পরিশোধ করাতে? কারণ বাবুল কাশেমকে একটা অফার দিচ্ছে যে কি, আমি আপনার টাকাটার উপর প্রতি মাসে কয় পার্সেন্ট করে সুদ দিব? 10% করে সুদ দিব। এই শর্তে কাশেম রাজি হয়েছে এবং একটা প্রাপ্য বিল তৈরি করা হয়ে গেছে। এখানে আপনার দুজনের সাইন করে দিল। এটা এখন একদম একটা আইন, একটা লিখিত একটা দলিল হয়ে গেল। এটা একদম লিখিত একটা দলিল। এখন সমস্যাটা হচ্ছে, খেয়াল করবেন মনোযোগ দিয়ে, কাশেম বাবুলের কাছে টাকাটা পরিশোধ করবে বলছে হচ্ছে আপনার সেপ্টেম্বর মাসের 1 তারিখে। ভালো করে খেয়াল করবেন, বাবুল কাশেমকে স্পষ্ট করে জানাই দিছে যে সেপ্টেম্বর মাসের 1 তারিখের আগে, একদিন আগেও বাবুল কাশেমকে টাকা পরিশোধ করবে না এবং কাশেম বাবুলের কাছে বিক্রয় করছে হচ্ছে জুন মাসের 1 তারিখে। এখন কোনো একটা কারণে যে কোনো বিপদ আপদ হতে পারে, জুলাই মাসের 20 তারিখে হঠাৎ করে কাশেমের টাকা প্রয়োজন হচ্ছে। হতে পারে ওর ফ্যামিলি কে অসুস্থ, হতে পারে ওর কোনো ছেলে বা মেয়ের বিয়ে ঠিক হইলো, তো হঠাৎ করে কাশেমের টাকা প্রয়োজন হচ্ছে জুলাই মাসের কবে? 20 তারিখে। এখন কাশেমের হঠাৎ মনে পড়ছে যে আমি তো বাবুলের কাছ থেকে 1 লাখ টাকা পাই, ওকে একটু নক করে দেখি। তো কাশেম করলো কি, বাবুলকে নক দিল। এখন বাবুল বলতেছে যে ভাই, তোমার সাথে আমার লিখিত একটা চুক্তি হয়েছে, মৌখিক না, লিখিত একটা দলিল হয়ে গেছে যে সেপ্টেম্বর মাসের 1 তারিখের আগে, একদিন আগেও আমি তোমাকে টাকা পরিশোধ করতে পারবো না। কথাটা কে বলতেছে? বাবুল। এখন কাশেম তো মহা বিপদে। এখন কাশেম কি করবে? কাশেম এইবার একটা ব্যাংকের শরণাপন্ন হবে। ধরে নিলাম এবিসি ব্যাংকের কাছে গেল হচ্ছে কে? কাশেম। যেহেতু কাশেমের টাকাটা প্রয়োজন, কাশেম প্রাপ্য বিলটা নিয়ে, যে প্রাপ্য বিলটা রেডি করা হয়েছিল সেটা নিয়ে কাশেম গেল হচ্ছে কার কাছে? এবিসি ব্যাংকের কাছে। গিয়ে প্রাপ্য বিলটা দেখাইলো, বলতেছে যে দেখেন, কাশেম বলতেছে এবিসি ব্যাংকে যে দেখেন, আমি অমুক অমুক একজনের কাছ থেকে টাকা পাবো, কিন্তু টাকাটা পাবো হচ্ছে যে সেপ্টেম্বর মাসের 1 তারিখে, কিন্তু আজকে জুলাই মাসের 20 তারিখে আমার টাকাটা খুব ইমার্জেন্সি প্রয়োজন, এখন আমাকে একটু সাহায্য করেন। এবিসি ব্যাংক বলবে আপনি বাবুলের কাছ থেকে কয় টাকা পেতেন? কাশেম বলবে যে আমি বাবুলের কাছ থেকে 1 লক্ষ টাকা পাই। এইবার আসতেছে, এবার এবিসি ব্যাংক বলবে আমি তো আমার লাভ ছাড়া কোনো কাজ করি না, আমি এই 1 লক্ষ টাকা যদি আপনাকে এখন দিয়ে দিই, এত বড় রিস্কটা যদি আমি নিই, তাহলে আমার লাভ কি? তো কাশেম বলতেছে ঠিক আছে, 1 লাখ বাদ দেন, আপনি আমাকে কত দিবেন 1 লাখে? ব্যাংক বলতেছে 10,000 আমি রেখে দিলাম, 10,000 রেখে বাকি 90,000 আমি আপনাকে দিতে পারবো। কে বলতেছে? ব্যাংক। তাহলে মাঝখানে ব্যাংক লাভ করলো কত? 10,000। কিন্তু ব্যাংক 10,000 টাকা লাভ করলেও সবচেয়ে আশার বিষয় হচ্ছে কাশেমের যখন টাকাটা প্রয়োজন তখন কাশেম অন্তত 90,000 টাকাটা পেয়ে গেছে, আর বিপদের সময় 10 টাকাটাও কিন্তু 1,000 টাকার সমান। তো সেই সুবাদে কাশেম খুশি, সে বাড়ি ফিরে গেল। এখন ব্যাংক কি করবে? ব্যাংক জুলাই 20 তারিখ তো কাশেমকে টাকা দিয়ে দিল, ব্যাংক এবার সেপ্টেম্বরের 1 তারিখ আসা পর্যন্ত ওয়েট করবে। যখন সেপ্টেম্বরের 1 তারিখ চলে আসবে তখন ব্যাংক প্রাপ্য বিলটা নিয়ে যাবে হচ্ছে কার কাছে? বাবুলের কাছে। নিয়ে গিয়ে এবিসি ব্যাংক, এখন কিন্তু প্রাপ্য বিলটা কার কাছে? এবিসি ব্যাংকের কাছে, কারণ কাশেম প্রাপ্য বিলটা এবিসি ব্যাংকে জমা দিয়ে 90,000 টাকা নিয়ে ঘরে চলে গেছে। এখন এবিসি ব্যাংক সেপ্টেম্বরের 1 তারিখ বাবুলের কাছে গেল, গিয়ে বলতেছে যে আপনার থেকে নাকি কাশেম নামক একজন টাকা পেত, ওনার টাকাগুলো আমরা দিয়ে দিছি, আপনি আপনার টাকাটা আমাদেরকে দেন, প্রমাণস্বরূপ প্রাপ্য বিলটা হাজির করবে। তো এবার এবিসি ব্যাংক কিন্তু বাবুলের কাছ থেকে ঠিকই কত নিয়ে নিবে? 1 লক্ষ টাকা নিয়ে নিবে, কিন্তু এদিকে দেওয়ার বেলায়
কাশিমকে দিছিল কত 90,000, মাঝখান থেকে ব্যাংক এই যে প্রাপ্য বিলটা যে ব্যাংক মাঝখানে মিডিয়া হয়ে বা দালাল হয়ে বা একটা মাধ্যম হয়ে যে সে প্রাপ্য বিলটা কি করলো ভাঙাই দিল, মানে ক্যাশে রূপান্তর নগদে রূপান্তর করে দিল। সেই কারণে ব্যাংককে যে টাকাটা দিতে হচ্ছে সেটাই হচ্ছে প্রাপ্য বিল ভাঙানোর ব্যয়। আমরা হচ্ছে এখন এই টপিকে কিভাবে আমরা ফর্মুলার সাহায্যে ম্যাথ করব, কিভাবে আমরা প্রাপ্য বিল ভাঙানোর ব্যয়টা বের করব, সেটাই হচ্ছে আমরা এখন দেখব। আমরা চলে আসছি আমাদের সেই কাঙ্ক্ষিত কস্ট অফ অ্যাকাউন্ট রিসিভেবল ফ্যাক্টর, অর্থাৎ প্রাপ্য বিল ভাঙানোর যে ব্যয় সেই ব্যয়ের ম্যাথ শিখতে। আচ্ছা, এই ফর্মুলাগুলো আপনাদেরকে বুঝানোর আগে কয়েকটা পয়েন্ট একটু আমি আপনাদেরকে বলে রাখি। 1 নম্বর, ফর্মুলাগুলো যতক্ষণ বুঝাবো মনোযোগ সহকারে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন, একদম না টেনে। 2 নম্বর যে রিকোয়েস্টটা করব সেটি হচ্ছে যে বাসায় আপনারা অন্তত যেমনি পারেন এই যে এখানে কতগুলা শর্ট ফর্মের ফুল ফর্ম দেওয়া আছে এগুলা কিন্তু আপনাদের মুখস্থ করতে হবে। তাহলে এবার শুরু করা যায়। তো এই টপিকটা থেকে যখন ম্যাথ আসে তখন হচ্ছে আমাদেরকে অনেক সময় অ্যানুয়াল ফ্যাক্টরিং কস্ট বের করতে বলে। কি বের করতে বলে স্যার? অ্যানুয়াল ফ্যাক্টরিং কস্ট। এই অ্যানুয়াল ফ্যাক্টরিং কস্ট নির্ণয়ের সূত্রটা হচ্ছে এমপিসি ইনটু এআরটিও। এমপিসি ইনটু এআরটিও। অ্যানুয়াল ফ্যাক্টরিং কস্ট বের করতে বললেই ফর্মুলা হচ্ছে এমপিসি ইনটু এআরটিও। এখন স্যার একটু খেয়াল করবেন মনোযোগ সহকারে, এমপিসি মানে কি? নেট পিরিয়ডিক কস্ট। এমপিসি মানে নেট পিরিয়ডিক কস্ট এবং এআরটিও মানে হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার। এখন এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। আমি যেহেতু আপনাদেরকে এমপিসি গুণ এআরটিও বললাম, তাহলে আমাদের কিন্তু এখন এমপিসির মানটা কি করতে হবে? আগে বের করতে হবে। এখন খেয়াল করেন, আমি এমপিসির মানের জন্য ছক না এঁকে আমি ছক আঁকছি নেট পিরিয়ডিক অ্যাডভান্স অথবা এমপিএ এর জন্য। কেন? কারণ একটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে এমপিএ না করে, এমপিএ মানে এটা না করে আপনি সরাসরি এমপিসি অর্থাৎ এটা বের করতে পারবেন না, এই কথা আমি বলবো না। আমাদের গাইডে এই এমপিএ ছাড়া সরাসরি এমপিসি বের করতে গিয়ে অনেক সময় ম্যাথটাকে কি করে ফেলছে, অত্যন্ত জটিল করে ফেলছে। আমি সেদিকে যাব না। সেই কারণে আমাদের মনে রাখতে হবে অ্যানুয়াল ফ্যাক্টরিং কস্টের সূত্র হলো এমপিসি ইনটু এআরটিও, এবং এমপিসি করতে গেলে তার আগে আপনাকে কি করে নিতে হবে? এমপিএ করে নিতে হবে। এখন এমপিএ বা নেট পিরিয়ডিক অ্যাডভান্স যেটা, সেটা করতে গেলে সর্বপ্রথম কাকে আনতে হবে? এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল। সেই এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল এর ফর্মুলাটা হচ্ছে এই যে এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল কে সংক্ষেপে এএআর নামে ডাকা হয়। এটা সূত্রটা হলো এলসিএস ইনটু এসিপি ডিভাইডেড বাই 360। এখন স্যার এসিএস মানে কি? এই যে দেখেন, এসিএস মানে অ্যানুয়াল ক্রেডিট সেলস, বার্ষিক ধারে বিক্রয়। এরপরে আসতেছে এসিপি। এসিপি মানে কি? এসিপি মানে হচ্ছে অ্যাভারেজ কালেকশন
পিরিয়ড মানে একজন দেনাদারের কাছ থেকে টাকা আদায় করতে কতদিন সময় লাগে। তারপরে এসইএস কিছুক্ষণ আগেই বললাম, আর হচ্ছে এআরটিও। এআরটিও মানে অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার, সারা বছরে দেনাদারের কাছ থেকে কয়বার টাকা আদায় করতে পারি। আচ্ছা, এখানে কিন্তু এআর মানে এভারেজ, এই যে এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল বের করার দুইটা ফর্মুলা কিন্তু দেওয়া আছে। এটা একটা ফর্মুলা, এটা আরেকটা ফর্মুলা। আপনাদের যেটা সুবিধা লাগে যে কোনো একটা দিয়ে আপনারা এআর বের করতে পারবেন। এবার হচ্ছে আমাদের কি করতে হবে, এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল তো পেলাম আমরা, সেখান থেকে রিজার্ভ যেটা থাকবে, প্রশ্নে যে রিজার্ভ দেওয়া থাকবে সেটাকে লেস কিংবা বাদ দিতে হবে। বাদ দিয়ে যেটা আসবে তার নাম হচ্ছে গ্রস অ্যাডভান্স। তার নাম হচ্ছে কি, গ্রস অ্যাডভান্স। তারপরে গ্রস অ্যাডভান্সের যে অ্যামাউন্টটা আসবে সেখান থেকে লেস বাদ দিতে হবে ফ্যাক্টরিং কমিশনকে। ফ্যাক্টরিং কমিশনকে বাদ দিয়ে আবার যে অ্যামাউন্টটা আসবে তার নাম হচ্ছে অ্যাডভান্স বেসিস অফ ইন্টারেস্ট। স্যার, রিজার্ভ কার উপর ধরবো? রিজার্ভ আমরা এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল এর উপর ধরবো। ফ্যাক্টরিং কমিশন কার উপর ধরবো? তাও আমরা এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল এর উপর ধরবো। শুধুমাত্র একটা জিনিস, এই যে ইন্টারেস্টটাই আমরা অ্যাডভান্স বেসিস অফ ইন্টারেস্টের উপর ধরবো। এটা যখন আমরা ম্যাথে যাব তখন আরো ক্লিয়ার হবে। আপাতত এতটুকু মনে রাখেন যে রিজার্ভ ওর উপর হিসাব করা হয়, ফ্যাক্টরিং কমিশন ওর উপর হিসাব করা হয়, শুধুমাত্র ইন্টারেস্টের হিসাব করা হয় কার উপর? অ্যাডভান্স বেসিস অফ ইন্টারেস্টের উপর। আচ্ছা, এরপর যেটা আসবে এটাকে বাদ দিয়ে সেটাই হলো আমাদের কাঙ্ক্ষিত নেট পিরিয়ডিক অ্যাডভান্স অথবা এনপিএ। সেই এনপিএ থেকে আমরা কিভাবে এনপিসি তে যাব সেটা বলবো। তার আগে হচ্ছে আমাদের এনপিসির পাশেই হচ্ছে কে আছে, এআরটিও। এআরটিও এর ফর্মুলাটা হচ্ছে এসইএস বাই এআর। এআর মানে তো জানি এভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল, এটা একটা ফর্মুলা, অথবা 360 বাই এসিপি মানে হচ্ছে 360 কে এভারেজ কালেকশন পিরিয়ড দ্বারা ভাগ করলে এআরটিও আসবে। এখন আমি কিন্তু এখনো আপনাদেরকে কি দেখালাম যে এনপিএ, আমাদেরকে করা উচিত ছিল কি এনপিসি, করছি কি এনপিএ, কেন সেটার জবাবে আমি এখন আপনাদেরকে দিব। তো এবার হচ্ছে সেই কোটি টাকার প্রশ্নটা জানার পালা যে এনপিসি বের করতে হলে কেন আমাদের এনপিএ করা লাগতেছে। একটু খেয়াল করেন, আমি এই পাশে নেট পিরিয়ডিক কস্ট বা এনপিসি, এই যে আমাদের এনপিসির ঘরটা আমি আঁকছি, মনোযোগ দিয়ে খেয়াল করেন। এনপিসি শুরু হয়েছে কাকে দিয়ে? ফ্যাক্টরিং কমিশনকে দিয়ে। এটা কি চেনা চেনা লাগে? হ্যাঁ, কোথায়? এই যে এনপিএ তে আসেন। এনপিএ তে কিন্তু আমরা ফ্যাক্টরিং কমিশনের মানটা বের করছিলাম। ফ্যাক্টরিং কমিশনটা যে আমরা বের করছি সেটা আমরা কার উপর ধরে বের করছি? এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে ফ্যাক্টরিং কমিশনের মানটা আমরা এখন কোত্থেকে নিয়ে আসতে পারবো? এনপিএ থেকে নিয়ে আসতে পারবো এনপিসি তে। ঠিক একইভাবে আবার আমরা দেখতে পাচ্ছি যে ইন্টারেস্ট কি করতে হবে? যোগ করতে হবে। খেয়াল করেন, এই যে ইন্টারেস্ট, এইটা কিন্তু আমরা আবার পাইছিলাম কোথায়? এনপিএ তে। এই ইন্টারেস্ট আমরা ধরছিলাম কার উপর? অ্যাডভান্স বেসিস অফ ইন্টারেস্ট, তাও হচ্ছে এনপিএ এর অংশ। তাহলে এখানে আমরা যে ইন্টারেস্টটা পেলাম সেটা আমরা এখন এনপিএ থেকে কোথায় নিয়ে আসতে পারবো? এনপিসি তে। তাহলে আলটিমেটলি এতটুকু পর্যন্ত যদি করা হয় এনপিএ টা চলে আসতেছে। এই কারণেই হচ্ছে আমি আপনাদেরকে বলছিলাম যে
এমপিসি করতে গেলে অবধারিতভাবে এমপিএটা করে নেওয়াটাই আসলে আগে ভালো। তো এবার ফ্যাক্টরিং কমিশনের সাথে ইন্টারেস্ট যোগ করলে টোটাল পিরিয়ডিক কস্ট হয় এবং টোটাল পিরিয়ডিক কস্ট থেকে দুইটা জিনিস বাদ যাবে, ব্যাড ডেট লসেস মানে কুলিং খরচ আর অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স প্রশাসনিক ব্যয়, দুইটা জিনিস বিয়োগ করলে নেট পিরিয়ডিক কস্ট বা এমপিসি বের হয়ে যাবে। তাহলে বোর্ডে বর্তমানে যে তিনটা ফর্মুলা দেখতে পাচ্ছি আমরা, এখান থেকে তিনটা ম্যাথ আসার সম্ভাবনা আছে। কিরকম? আপনাকে বলতে পারে অ্যানুয়াল ফ্যাক্টরিং কস্ট বের করেন, তখন আপনার সূত্র লিখতে হবে এমপিসি ইনটু এআরপিও, আর আমরা জানি এমপিসি বের করতে হলে আগে এমপিএ বের করে নিতে হয়, তখন আপনাকে এই হোল পুরো জিনিসটা করতে হবে। আর আপনাকে যদি শুধুমাত্র বলে যে নেট পিরিয়ডিক অ্যাডভান্স বা এমপিএ বের করো, তখন শুধুমাত্র এটা করে দিলে হবে। আবার যদি আপনাকে বলে যে নেট পিরিয়ডিক কস্ট বা এমপিসি করো, এই 3 নাম্বারটা, সেক্ষেত্রে কিন্তু আপনার কাকে টান দিতে হবে? এমপিএ কে টান দিতে হবে। এবার আর শুধুমাত্র দুটো ফর্মুলা আছে, এগুলো একটু ধৈর্য, আমি জানি এটা একটু হয়তো আপনাদের কাছে বিরক্তিকর লাগতেছে, বাট একটু ধৈর্য সহকারে বাকি দুটো ফর্মুলা আমরা দেখে আমরা আমাদের ম্যাথে চলে যাব ইনশাআল্লাহ। এবার হচ্ছে তাহলে আমাদের সর্বশেষ যে দুইটা ফর্মুলা, সেই দুইটা। আচ্ছা দেখেন, যদি আমাদেরকে সিম্পল ইন্টারেস্ট দিয়ে ম্যাথ করতে বলে, তাহলে সেক্ষেত্রে অ্যাপিয়ার ইজ ইকুয়াল টু অ্যানুয়াল ফ্যাক্টরিং কস্ট ডিভাইডেড বাই নেট পিরিয়ডিক অ্যাডভান্স। তার মানে অ্যাপিয়ার করতে বললেও কিন্তু আমাদের কিছুক্ষণ আগে দেখা এমপিএ এর সেই ঘরটা আঁকতে হবে, তারপরে অ্যানুয়াল ফ্যাক্টরিং কস্টকে এমপিএ দ্বারা ভাগ 100 দ্বারা গুণ করলে অ্যাপিয়ার চলে আসবে। এরপর কম্পাউন্ড ইন্টারেস্টের ইআরআর এর ফর্মুলাটা আজীবন মনে হয় সেমই থাকবে, শুধুমাত্র আই এবং এন এর মানটা চেঞ্জ হয়। এই যে আমাদের আজকে আই হয়ে গেল কি এমপিসি ডিভাইডেড বাই এমপিএ, তার মানে আমাদেরকে যদি কম্পাউন্ড ইন্টারেস্ট করতে বলে এবং কস্ট অফ অ্যাকাউন্ট রিসিভেবল ফ্যাক্টরের ম্যাথ হয়, তাহলে সেক্ষেত্রে আই এর মান বের করতে গেলে এমপিসির ঘরটাও আঁকতে হবে, এমপিএ এর ঘরটাও আঁকতে হবে, এবং এন এর মান নির্ণয় করার জন্য 360 ডিভাইডেড বাই এসিপি করতে হবে। তো এবার অনেকক্ষণ ধরে আপনাদেরকে জ্বালাতন করছি, বুঝতে পারছি। এবার স্যার একটু কষ্ট করে আরেকটু ধৈর্য সহকারে বসে আমরা সূত্রগুলোকে কিভাবে অ্যাপ্লাই করব, কিভাবে ম্যাথ করব, সেটা একটু এখন দেখব। অবশেষে আমরা চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত ম্যাথে, এবং এখনই হলো আমাদের ফর্মুলা এতক্ষণ যাবত আপনারা যারা ফর্মুলাগুলো দেখতেছিলেন সেই ফর্মুলাগুলোকে অ্যাপ্লাই করার সুযোগ। আচ্ছা, তো আমাদের ধারাবাহিক প্রবলেমের এটি হলো প্রবলেম 10, এবং এটি এসেছিল হচ্ছে এনইউ বিবিএ অনার্স ফার্স্ট ইয়ারে 2015 সালে। তো এখানে যদি আমরা একটু খেয়াল করার চেষ্টা করি, প্রশ্নটা এ কোম্পানি সেলস গুডস অন ক্রেডিট টার্ম নেট 60, একটা কোম্পানি ধারে পণ্য বিক্রয় করে, শর্তটা হলো কি নেট 60। মনে রাখবেন, আপনাকে পরীক্ষার প্রশ্নপত্রে এইরকম ভাবে নেট যতই দেওয়া থাকবে সেটাই হলো আপনার এসিপি অথবা এভারেজ কালেকশন পিরিয়ড। তাহলে আমরা আমাদের এভারেজ কালেকশন পিরিয়ড হিসেবে কত পেলাম? 60। এরপরে বলা হচ্ছে ইটস অ্যানুয়াল সেলস আর টাকা 6 লাখ। অ্যানুয়াল সেলস মানে হচ্ছে, যেহেতু এখানে বলা হয়েছে যে ও লেনদেনটা ধারে করছে, তার মানে হচ্ছে এটা ধারে বিক্রয়, অর্থাৎ অ্যানুয়াল ক্রেডিট সেলস, বা সংক্ষেপে আমরা পড়ে আসছি অ্যানুয়ালের এ, ক্রেডিটের সি, সেলস এর এস, সংক্ষেপে আমরা কি নামে ডাকি? এসিএস। সেই এসিএস এর মানটা দেওয়া আছে কত স্যার? 6 লক্ষ। তাহলে আমরা এখানে
এসিএস এর মানটা দিয়ে দিলাম 6 লক্ষ। এরপরে আমরা নেমে যাব একদম লাস্টের লাইনে। একদম লাস্টে আমাদেরকে বলা হয়েছে যে ক্যালকুলেট, নির্ণয় করো দা অ্যানুয়াল কস্ট অফ ফ্যাক্টরিং। এখন আপনারা যারা এতক্ষণ যাবত ভিডিওটা কোন রকম না টেনে মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখছেন, আপনারা কিন্তু ঠিকই বলতে পারবেন যে স্যার অ্যানুয়াল ফ্যাক্টরিং কস্টের ফর্মুলাটাই হচ্ছে এমপিসি ইনটু ওআরটিও। কিন্তু স্যার একটা কথা আপনি কিছুক্ষণ আগেই পড়াইছিলেন যে কখনোই এমপিসি সরাসরি বের করা যায় না, এমপিসি বের করার আগে আমাদের কি করে নিতে হয়, এমপিএ বের করে নিতে হয়। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এমপিএ এর ঘরটা আঁকা আছে। এবং একটু যদি আপনাদের মনে নাও থাকে একটু রিওয়াইন্ডে গিয়ে আপনারা দেখে নিতে পারবেন যে আসলে এমপিএ এর ঘরটা কিন্তু স্যার ঠিক এরকম দেখতে ছিল। তো এখন আমরা প্রথমে কি করব, তাহলে এমপিসি এর জন্য আমরা প্রথমে এমপিএ নির্ণয় করব স্যার। এখন স্যার দেখা যাক এমপিএ যখন আমরা নির্ণয় করতে যাব, সর্বপ্রথম এভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল লাগবে। এই এভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল বা এআর এটা কিভাবে বের করে, এটার ফর্মুলাও কিন্তু স্যার আমি আপনাদেরকে এই ক্লাসের শুরুতে দিয়ে দিয়েছিলাম। তো স্যার এটার যে ফর্মুলাটা দাঁড়াচ্ছে সেটি হচ্ছে এসিএস ইনটু এসিপি ডিভাইডেড বাই 360। এখন আমাদের হাতে কিন্তু স্যার এসিএস এবং এসিপি উভয়েরই মান আছে। তাহলে স্যার এখানে দেখা যাচ্ছে যে এসিএস এর মানটা হলো 6 লক্ষ। তাহলে এসিএস এর মান দিলাম 6 লক্ষ ইনটু এসিপি এর মানটা হলো 60, তাও দিলাম, আর নিচে যথারীতি এই যে 360। তাহলে এবার একটু আমরা ক্যালকুলেশনটা করব স্যার। 6 লক্ষ ইনটু 60 যেটা আসে সেটা হলো 3,60,00,000। সেটিকে আবার 360 দ্বারা কি করতে হবে স্যার, ভাগ করতে হবে, ডিভাইডেড বাই 360। তাহলে আমাদের এআর বা এভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল এর ঠিক আনসারটা হলো কত, 1 লক্ষ টাকা। এখন স্যার আমরা এভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল এ বসাবো হলো 1 লক্ষ টাকা, যেটা আমরা এখান থেকে ফর্মুলার সাহায্যে বের করেছি। এরপরে লেস মানে বিয়োগ দিতে হবে কাকে, রিজার্ভকে। স্যার রিজার্ভ আমরা এখন কই পাবো, স্যার আমরা এখন রিজার্ভটা পাবো হচ্ছে আপনার প্রশ্ন থেকে। স্যার প্রশ্নটা দেখা যাক। প্রশ্নটা হচ্ছে যে factoring commission is 1% of the average accounts receivable। তাহলে স্যার আমাদের কিন্তু এখন কিসের প্রয়োজন নেই, আমাদের কিন্তু স্যার এখন টোটালি ফ্যাক্টরিং কমিশনের প্রয়োজন নেই। ফ্যাক্টরিং কমিশন লাগবে আরো পরে। আমরা খুঁজতেছি কাকে, রিজার্ভকে। আমরা খুঁজতেছি কাকে, রিজার্ভকে। তো এখানে আবার বলা হচ্ছে যে ইন্টারেস্ট, এই যে টু বি ফ্যাক্টরড এট এন ইন্টারেস্ট অফ 12%, ইন্টারেস্টের দরকার নাই। এই যে স্যার এই জায়গাতে আমাদের দেখা যাচ্ছে যে রিজার্ভকে প্রয়োজন। কি রে স্যার, পুরো প্রশ্ন পড়ে ফেললাম। A company sells goods on credit, term net 60, its annual sales are টাকা 6 lakh, factoring commission is 1% of the average accounts receivable to be factored। এর হাবিজাবি ইন্টারেস্ট আছে, অ্যাডভান্স আছে, কিন্তু স্যার রিজার্ভ তো প্রশ্নে দেওয়া নাই। স্যার এখানে একটু টেকনিক্যালি আপনাকে মাথাটা ইউজ করতে হবে। কিভাবে দেখেন, বলা হচ্ছে যে the factor will advance up to 80% of accounts receivable। এটার মানেটা হলো যে the factor কতটুকু পর্যন্ত অ্যাডভান্স দিবে, 80%। ওর কাছে কিন্তু স্যার টাকা আছে কত পার্সেন্ট, 100%। দিচ্ছে কয় পার্সেন্ট, 80%।
তার মানে ও নিজের কাছে রিজার্ভ রেখে দিচ্ছে কত পার্সেন্ট? 20%। এটা কাউকে সে দিবে না। তাহলে স্যার এবার একটু দেখা যাক, তাহলে আমরা বলতে পারতেছি 100% এর মধ্য থেকে সে দিবে 80%, মানে তার রিজার্ভটা হলো 20%। এটা একটু এভাবে টেকনিক্যালি স্যার বের করে নিতে হবে। তাহলে আমরা পেয়ে গেলাম রিজার্ভ হচ্ছে 20%। এখন স্যার 20% তো কারো না কারো উপর ধরতে হবে। আমি আপনাদেরকে বেসিকে বলছিলাম রিজার্ভ এবং ফ্যাক্টরিং কমিশন, রিজার্ভ এবং ফ্যাক্টরিং কমিশন উভয়েই কিন্তু আমরা এভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল অর্থাৎ 1 লক্ষের উপর ধরবো। তাহলে রিজার্ভ পেলাম কয় পার্সেন্ট স্যার? রিজার্ভ পেলাম 20% এবং এটিকে আমরা ধরবো হচ্ছে 1 লক্ষের উপর। 1 লক্ষ ইনটু 20%। তাহলে স্যার 1 লক্ষ ইনটু 20% করলে দেখা যায় যে আমাদের কত আসে? 20,000 আসে। এবং 1 লক্ষ থেকে যেহেতু রিজার্ভ 20,000 টাকা মাইনাস করতে হবে, মাইনাস করে আসে হচ্ছে আমাদের 80,000 টাকা। তো মনে রাখবেন যে ফ্যাক্টরিং কমিশনটাও তার উপরে ধরতে হবে। এই যে ফ্যাক্টরিং, এই যে রিজার্ভটা ধরেছিলাম হচ্ছে এভারেজ অ্যাকাউন্টস রিসিভেবলের উপর, এবং আমরা ফ্যাক্টরিং কমিশনটাও ধরবো হচ্ছে কার উপর? এভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল তথা 1 লক্ষের উপর। এখন স্যার ফ্যাক্টরিং কমিশন কত দেওয়া আছে? এই যে ফ্যাক্টরিং কমিশন, এই যে ফ্যাক্টরিং কমিশন ইজ 1%. Factoring commission is 1% of the average accounts receivable. ওরাই বলে দিচ্ছে যে আপনার ফ্যাক্টরিং কমিশন হচ্ছে 1%। কার 1%? এভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল এর 1%। তাহলে আমাদের এভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল হলো 1 লক্ষ, এবং এই 1 লক্ষের 1% হলো আমাদের ফ্যাক্টরিং কমিশন। তাহলে 1 লক্ষের 1% খুব সম্ভবত, যদি ভুল না করে থাকে, 1000। তাহলে 1 লক্ষের আপনার ফ্যাক্টরিং কমিশন হচ্ছে 1000, যেহেতু 1%। তাহলে 1000 দিলাম, আর থাকে কত? 79,000। আচ্ছা, এখন এখানে মনে রাখতে হবে একটা বিষয়, সেটা হচ্ছে ইন্টারেস্ট। যেটা আমি আপনাদেরকে বলেছিলাম, আবার বলতেছি, রিজার্ভ এবং ফ্যাক্টরিং কমিশন আমরা কার উপর কাউন্ট করছি? এভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল অথবা 1 লক্ষ টাকার উপর কাউন্ট করছি। কিন্তু ইন্টারেস্টটা সর্বদা কাউন্ট হবে এখানে যে টাকার অ্যামাউন্টটা বের হবে তার উপরেই হচ্ছে আমরা ইন্টারেস্টটাকে কাউন্ট করব। এখানে যে টাকার অ্যামাউন্টটা বের হবে সেটার উপরে আমরা কাকে কাউন্ট করব? ইন্টারেস্টকে কাউন্ট করব। তাহলে আমাদের ইন্টারেস্ট দেওয়া আছে টু বি ফ্যাক্টরড এট অ্যান ইন্টারেস্ট অফ 12% পার অ্যানাম। বছরে কয় পার্সেন্ট? বছরে 12%। এখন স্যার আমাদের অঙ্কটা কি 1 বছরের? না, আমাদের অঙ্কটা হলো কয় দিনের? 60 দিনের। তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমাদের এই যে 79,000 টাকা যেটা আছে সেটার উপর প্রথমে 12% দিতে হবে। আর আমরা জানি যে কোনো কিছুর উপর 12, যে কোনো কিছুর উপর পার্সেন্ট দিলে 1 বছরের সুদ বের হয়। যে কোনো কিছুর উপর, যে কোনো একটা অ্যামাউন্টের উপর পার্সেন্ট দিলে সর্বদা 1 বছর বা 12 মাসের সুদ বের হয়। আর আমরা কিন্তু জানি যে আমাদের যে ফিনান্সে যে ফাইন্যান্সিয়াল ইয়ারটা সেটা কিন্তু 360 দিনে, অর্থাৎ আমাদের ফিনান্স এবং অ্যাকাউন্টিং এ কিন্তু স্যার 360 দিনে কি গণনা করা হয়? বছর গণনা করা হয়। তাহলে 79,000 এর উপর 12% করলে যেটা আসবে সেটা হলো 360 দিনের বা 1 বছরের। তো সেটাকে যখন আমরা 360 দ্বারা ভাগ করব তখন 1 দিনের টাকা বের হবে, এবং 1 দিনটাকে যখন আমরা 60 দ্বারা গুণ করব তখন 7 দিনের সুদের পরিমাণটা বের হবে। তাহলে এখন একটু আমরা এবার ক্যালকুলেশনে যাই। 79,000 ইনটু কত পার্সেন্ট? 12%। করলে আসে 9,480। সেটাকে আমরা এখন ভাগ দিব 360 দ্বারা। তাহলে যে অ্যামাউন্টটা আসে সেটাকে আমরা গুণ করব 60 দ্বারা। তাহলে আমাদের ফাইনাল আনসারটা আসতেছে 1,580 টাকা। এখন স্যার যেহেতু ইন্টারেস্টের আগে লেস আছে, অর্থাৎ ইন্টারেস্টটাকে আমাদের বাদ দিতে হবে 79,000 টাকা থেকে, তাহলে আমরা লিখব 79,000 মাইনাস 1,580। তাহলে 77,000
77,420টাই হলো আমাদের নেট পিরিয়ডিক অ্যাডভান্স অথবা এনপিএ। এখন স্যার আমরা চলে যাব আমাদের এনপিসি বের করাতে, তবে তার আগে আপনাদের একবার রিক্যাপ দিয়ে দিই। দেখেন এভারেজ অ্যাকাউন্টস রিসিভেবলটা আমরা পাইছি থেকে, এই যে ফর্মুলাটা থেকে। ফর্মুলাতে এসইএস এবং এসসিপি পেয়েছি থেকে, এই যে এটি হলো এসসিপি এবং এই টাকাটাই হলো কি, এই টাকাটাই হলো স্যার আমাদের এসইএস। আচ্ছা, এর পরবর্তীতে রিজার্ভ থেকে পেলাম আমরা। আমরা দেখতে পাচ্ছি যে সে অ্যাডভান্স দিচ্ছে কতটুকু পর্যন্ত, 80%। 100% থেকে সে দিচ্ছে কতটুকু, 80%। তার মানে রেখে দিচ্ছে কত, 20%। যা নিজের কাছে রেখে দিচ্ছে সেটাই হলো আমাদের রিজার্ভ। এখন এই 20%টা কিসের উপর ধরবো, অবশ্যই এভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল এর উপর ধরবো। শুধু কি রিজার্ভটাকে ধরবো এর উপর, না স্যার, ফ্যাক্টরিং কমিশন যেটা আছে সেই ফ্যাক্টরিং কমিশনটাকেও কিন্তু আমরা এভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল এর উপর ধরবো। এবং ফ্যাক্টরিং কমিশন কোথায় পেয়েছি আমরা, এই যে ফ্যাক্টরিং কমিশন 1% দেওয়া আছে এবং কিসের উপর ধরতে বলছে, এভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল, এটাও বলে দিছে ওরা। ভালো কথা, কিন্তু সর্বদা শেষে গিয়ে মনে রাখতে হবে যে ইন্টারেস্টটাকে ধরতে হবে লাস্ট অ্যামাউন্টটার উপর, যে অ্যামাউন্টটা আসছে এগুলো মাইনাস করে ওইটার উপরে, এই যে এই অ্যামাউন্টটার উপরে অলওয়েজ কি ধরতে হবে, ইন্টারেস্ট। এখন ইন্টারেস্ট দেওয়া আছে 12%, কিন্তু আমরা দেখতেছি যে অঙ্কটা 60 দিনের। তা আমরা যখন এই 79,000 টাকার উপর 12% করব, তখন 360 দিনের সুদ বের হবে, 360 দিনের সুদ বের হবে। সে 360 কে যখন আমরা আবার 60 দিয়ে গুণ করব, তখনই হচ্ছে আমরা আমাদের কাঙ্ক্ষিত ইন্টারেস্ট পেয়ে যাব। সেটাকে মাইনাস করলে নেট পিরিয়ডিক অ্যাডভান্স অথবা এনপিএ। এবার চলে যাচ্ছে আমরা আমাদের এনপিসি বা নেট পিরিয়ডিক কস্ট নির্ণয়। এবার হচ্ছে আমরা কিন্তু আমাদের যে এনপিসি বা নেট পিরিয়ডিক কস্ট সেটির ঘর কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমাদের এনপিসিটা আসলে স্টার্ট হয় ফ্যাক্টরিং কমিশনকে দিয়ে। আপনাদেরকে আমি কেন আসলে এনপিসি না করিয়ে ফার্স্টে এনপিএ করালাম এখন বুঝতে পারবেন। দেখেন এনপিসিটা শুরুই হয়েছে কাকে দিয়ে, ফ্যাক্টরিং কমিশনকে দিয়ে। এখন স্যার কথা হচ্ছে ফ্যাক্টরিং কমিশন আমরা পেয়েছিলাম কোথায়, এনপিএ তে। আমরা ফ্যাক্টরিং কমিশন বের করেছিলাম 1000, সেই 1000টা এখানে বসাই দিব এবং এরপরে যোগ করতে হবে ইন্টারেস্টকে। আমরা ইন্টারেস্টটাও কিন্তু কোথায় বের করেছিলাম, ঠিকই এনপিএ তে। এই যে ইন্টারেস্ট কত দাঁড়ালো, 1580। তাহলে আমরা এখানে দিলাম 1580, তাহলে হয় 2580। এখন স্যার মজার বিষয় এবং সৌভাগ্যেরও বিষয় যে আমাদের আজকের যে ম্যাথটা, এটাতে কিন্তু স্যার আপনারা ব্যাড ডেট অর্থাৎ কুরিং কিংবা অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স অর্থাৎ প্রশাসনিক ব্যয় পুরো ম্যাথে নেই। তাহলে স্যার আমরা আজকের ম্যাথ থেকে এই দুইটা জিনিসকে মাইনাস করে দিতে পারতেছি। কোন দুইটা জিনিসকে, ব্যাড ডেট এবং অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স। তাহলে স্যার এবার একটু দেখা যায়, তার মানে স্যার ফ্যাক্টরিং কমিশনের সাথে ইন্টারেস্টটাকে যোগ করার পরে যে 2580টা এসেছে, এটাই কিন্তু হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত নেট পিরিয়ডিক কস্ট বা এনপিসি। নেট পিরিয়ডিক কস্ট বা এনপিসি। এবার আমরা চলে যাব আমাদের অ্যানুয়াল ফ্যাক্টরিং কস্টে, অর্থাৎ যেটার জন্য এত কিছু আমরা করেছিলাম। তাহলে অ্যানুয়াল ফ্যাক্টরিং কস্টের ফর্মুলাটা আমরা পেলাম এনপিসি ইনটু এআরটিও। এনপিসি কিন্তু কিছুক্ষণ আগে আমরা কত পেলাম, 2580 লিখলাম, 2580 ইনটু, এবার আমাদের কার মানটা প্রয়োজন, এআরটিও। আমি কিন্তু বেসিক বুঝানোর সময় আপনাদেরকে এআরটিওর ফর্মুলা দুটো দিয়েছিলাম, তার মধ্যে একটা আমি এখন ইউজ করে দেখাবো। এআরটিও ইজ ইকুয়াল টু এসইএস মানে অ্যানুয়াল ক্রেডিট সেলস, এগুলোর ফুল ফর্মও আপনাদেরকে বলেছিলাম। তাহলে এই এসইএস টা আমরা কত পেয়েছিলাম, এই যে 6 লক্ষ দিলাম এবং একটু আগে করা এনপিএ থেকে কিন্তু আপনারা কাকে পেয়ে যাবেন, এভারেজ অ্যাকাউন্টিং রিসিভেবল বা এএআর এর মান
1 লক্ষ পেয়ে যাবেন। সেই 1 লক্ষটাকেই হচ্ছে আমরা বসাই দিলাম। তাহলে 1 লক্ষ দিয়ে 6 লক্ষকে কেটে দিলে আর থাকে কত? 6। এটাই হলো আমাদের এআরটিও। তাহলে এবার এমপিসি 2580 এবং এআরটিও 6 গুণ করলে আমাদের আনসারটা দাঁড়ায় 15,480 টাকা। এই যে 15,480 টাকা, এটাই হলো আমাদের সে ফাইনাল অ্যানুয়াল ফ্যাক্টরিং কস্ট। এই 3 লাইনের একটা ম্যাথের জন্য আমাদের এমপিসি কে বের করতে গিয়ে এমপিএ বের করতে হইলো। প্রথমে এমপিএ বের করলাম, এমপিএ এর পর এমপিএ থেকে আবার ফ্যাক্টরিং কমিশন এবং ইন্টারেস্ট কে ইউজ করে আমরা এমপিসি বের করলাম। আবার এমপিসি বের করার পরেও হচ্ছে না, এরপর আবার এআরটিও বের করলাম এবং এমপিসি আর এআরটিও কে গুণ করার মাধ্যমে আমরা আমাদের অ্যানুয়াল ফ্যাক্টরিং কস্টটাকে পেয়ে গেলাম। আশা করি আপনারা সবাই এই ম্যাথটা বুঝতে পারছেন এবং আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব যে এই ভিডিওগুলা আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন, কারণ এখানে খুব বেসিক সহ ইন ডিটেইলস আলোচনা করার চেষ্টা হয়েছে। কারণ আসলে বলা তো যায় না এনিওর কোশ্চেন কখন কোন প্যাটার্নে মুভ করে, সো সেটাকে মাথায় রেখেই বেসিকটা সহ আপনাদেরকে দেওয়ার চেষ্টা। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।